আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর বাংলা বাদে অন্য কোনো ভাষাভাষীর সিনেমা নিয়ে আলোচনা করতে বসলাম, অন্য কোনো সিনেমার টিজার বা ট্রেলারে রিয়েক্ট করতে বসলাম। হ্যাঁ বন্ধুরা, চলে আসছে কিন্তু জুনিয়র এনটিআর এর আপকামিং সিনেমা ড্রাগনের। এটা কি আসলে অফিসিয়াল ট্রেলার নাকি? না, যেহেতু প্রথমবারের মতো আসছে, এটা তো ট্রেলার জীবনেও না। টাইটেলে তারা উল্লেখ করছে ড্রাগন গ্লিমস, মানে শুধুমাত্র একটা ঝলক। এটা ট্রেলারও না, ইভেন টিজারও না। কিন্তু আমি ট্রেলার বলছি কেন, তার কারণ হচ্ছে এটার দৈর্ঘ্য দেখা যাচ্ছে 4 মিনিট 28 সেকেন্ড। ও মাই গড, ঝলকই যদি এত লম্বা সময়ের হয় তাহলে মেবি এই সিনেমার দৈর্ঘ্য বড় হতে যাচ্ছে। হ্যাঁ, 3 ঘন্টা প্লাস হইতে পারে, অথবা এমনটা হইতে পারে যে পার্ট 1 পার্ট 2। প্রশান্ত নীলের সিনেমা, প্রশান্ত নীলের আগের সব রেকর্ড তো এই কথাই বলে যে সিনেমার পার্ট 1 পার্ট 2 নিশ্চিত। তবে আমি ভাবতেছি যে আসলে টিজার ট্রেলার এগুলোর দৈর্ঘ্য কেমন হবে, একটা গ্লিমস যদি 4 মিনিট 28 সেকেন্ড হয়। আচ্ছা যাই হোক, দেখতে দেখতে কথা বলি। ওকে, আমি দেখতেছি তেলেগু ভার্সনটা, ড্রাগন গ্লিমস তেলেগু, এনটিআর, অনিল কাপুর। আচ্ছা, অনিল কাপুরও আছে। অনিল কাপুর তো বলিউডের, ওরা এখন সুন্দরভাবে মার্চ করে কাজ করতেছে, এই ব্যাপারটা খুব ভালো লাগে। ఇట్స్ ట్రూ. ও, బ్రిటిష్ వాళ్ళు భారతదేశానికి కాటన్, స్టీల్ మరియు స్పైసెస్ కోసం వచ్చారు. সিনেমা নাকি డొকুమెంటరీ, মানে কেমন জানি একটা। కానీ 250 ఏళ్ళు వాళ్ళు ఇక్కడే ఉండిపోవటానికి కారణం ఒక మొక్క. దే కేమ్ హియర్ ఫర్ ద ఓపియం పాపీ, విచ్ ప్రొడ్యూసెస్ ద మోస్ట్ అడిక్టివ్ సబ్స్టెన్స్ ఇన్ ద వరల్డ్, హెరాయిన్. ও, হেরোইন, মাদক দ্রব্য। ওকে, ప్రపంచంలో ఓపియం అత్యధికంగా పండించేవి 2 ప్రాంతాలు, ఆఫ్ఘనిస్తాన్ మరియు గోల్డెన్ ట్రయాంగిల్. আচ্ছা, সত্য ঘটনা অবলম্বনে হতে যাচ্ছে মেবি সিনেমাটা। প্রথমেই আমাদেরকে এটা কিন্তু বুঝিয়ে দিয়েছে যে ইটস ট্রু। ওকে, బ్రిటిష్ వాళ్ళు వాటిని ఆధీనంలో ఉంచుకొని 95% ఓపియం ట్రేడ్ ని కంట్రోల్ చేసేవారు. In 1947 when the British left India, they also left. আচ্ছা, ব্রিটিশরা আমাদের পুরো ভারতবর্ষ, এটা আমাদের বললাম এই কারণে যে হচ্ছে তখন বাংলাদেশও ছিল না, পাকিস্তানও ছিল না, শুরুতে এটা সম্পূর্ণটাই ছিল ভারতবর্ষ। যাই হোক, পুরো ভারতবর্ষ ব্রিটিশ যখন শাসন করত ওই সময়ের ঘটনা, ওরা চলে গেছে, তারপরে কি হয়েছে সেটাও কিন্তু এই সিনেমায় ইনক্লুড করা হয়েছে। left behind the most profitable business in the world. దాంతో ఆ వ్యాపారం రెండుగా చీలింది. ఒకటి ఆఫ్ఘన్ ట్రేడింగ్ కంపెనీ, మరొకటి గోల్డెన్ ట్రేడింగ్ కంపెనీ. అప్పుడే ఓపియం వార్స్ మొదలయ్యాయి. ও রে ভাই, রে ভাই, প্রশান্ত নীল আবারও প্রমাণ করে দিচ্ছে। এখনো যেহেতু সম্পূর্ণ গ্লিম দেখা শেষ হয়নি, সো বললাম যে দিচ্ছে। হ্যাঁ, সে একটা প্যাশনেট ডিরেক্টর। అప్పుడే ఈ విల్ ও, ফ্রম দ্য ডিরেক্টর অফ উগ্রাম, কেজিএফ চ্যাপ্টার 1, কেজিএফ চ্যাপ্টার 2, সালার পার্ট 1, চেস ফায়ার। విలన్స్ పుట్టుకొచ్చారు. Genesis chapter 1. আচ্ছা, এখানে কি বলছে? ইন্ট্রোডিউসিং অল দ্য ভিলেন্স অফ আফগান ট্রেডিং কোম্পানি। শুধুমাত্র ভিলেনদেরকেই দেখাবে সম্পূর্ণ এই গ্লিমসে। একটু আগে আমরা দেখলাম যে যতগুলো সিনেমা প্রশান্ত নীলের ক্যারিয়ারে আছে সবগুলোর নাম উল্লেখ করে দিছে। সবগুলোর সাথে কি কোনোভাবে কানেক্টেড আছে? মেবি। Verse 1. On the first day, God created light. এই জিনিসটা প্রশান্ত নীলের সিনেমাতে একই থাকে। প্রত্যেকটা সিনেমাতেই কেউ না কেউ কাহিনী বলতেছে, একটা স্টোরি সর্বপ্রথমে কেউ বলতেছে এবং দর্শক সেখানে ঢুকে যাচ্ছে। প্রশান্ত নীলের প্রত্যেকটা সিনেমা এটা আছে, আপনারা খেয়াল করবেন। 1967। ওহো, The second day, He দাদা created শঙ্কর। the sky and the water. একটা কালার গ্রেডিংটাই না অ্যাস্থেটিক, একটা অন্যরকম ভাইব দেয়। ববি সরকার। On the third day, He created the land and the vegetation. And on the fourth day, He made the sun and the moon and the stars. On the fifth day, He created the ও মাই গড, ও মাই গড, কাল্লু মামা, কাল্লু মামারে কিন্তু জোশ লাগতেছে। হ্যাঁ, ব্রিটিশ অফিসার নাকি কি বুঝাইছে এটা? creatures in the sea and the birds in the sky. ও রে, On the sixth day, He made এই লোককে বিলি। আচ্ছা, ডিস্ট্রিবিউটর আফ্রিকা, ইউরোপ। আচ্ছা, এটা কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ের খেলা, বুঝতে হবে। এখানে কিন্তু এক একটা ক্যারেক্টার এক একটা দেশ থেকে বিলং করতেছে। the animals and the humans. ওহো, দ্য ট্রেনার অ্যান্ড হিজ ট্রেনিস। And on the seventh day, God rested. হিরো, And then এনটিআর।
ও ইনসান। And then the devil was born. ও হোয়াট আ ফ্রেম, হোয়াট আ ফ্রেম। থাম্বনেলে এই ফ্রেমটাই ইউজ করা হয়েছে বন্ধুরা, জাস্ট লুক এট। মানে ডে বাই ডে ইন্ডিয়ান সিনেমাগুলা যে পিক লেভেলে উঠতেছে এটা আসলেই অকল্পনীয়। সিনেমা দেখার সময় এটা ফিল হবে যে এটা একটা সিনেমা, আর সিনেমা লার্জার দেন লাইফ টাইপ হবে এরকম এক্সপেকটেশন এটা সিনেমার শুরুর লগ্ন থেকে, আজকে নতুন না। কিন্তু সেটা হলিউড দেখাইছে অনেক আগে, আর এতদিনে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া করতেছে। আমরা জানি না আমরা কবে করব, তবে রকস্টারে কিছুটা ফিল কিন্তু আমরা পাইছি, এরকম লার্জার দেন লাইফ টাইপ একটা ফিল কিন্তু আমরা পাইছি। যাই হোক, ও আচ্ছা, হ্যাপি বার্থডে জুনিয়র এনটিআর, একটু লেট উইশ করে ফেললাম। যাই হোক, దేవుడు నాకు గొప్ప వరం ఇచ్చాడు, ట్రిగర్ నొక్కగానే మర్చిపోవడం। ভাই এত মানুষ কেমনে মারে একটা মানুষে? ভাই রে ভাই, তুই এক্সম্যানের মতো লাগতেছে, এক্সম্যান উলভারিন। কেমনে? నిద్రపోయినప్పుడు నా కల్లోకి నేను చంపిన వాళ్ళ ముఖాలు రావు। এনটিআর ছাড়া এরকম কেউ পারবে না। আমি কেন বলতেছি, কে বিশ্বাস করবে এই হিরোর একটা সময় এমন একটা স্বাস্থ্যের অবস্থা ছিল, মানে পুরা দেখলে পরে হাসি পাইতো, মনে হইতো যে এটা কোনো হিরো হইলো। বাট এখন দেখো, জাস্ট দেখো, একদম মাথা নষ্ট একটা ফিজিক বানাইছে। এন্ড তার ফেসের দিকে তাকাইলে কোনোভাবেই তাকে চেনাই যাচ্ছে না। আমি যদি লাস্ট একটা সিনেমা দেখছিলাম ত্রিপুলারের মধ্যেও এতটা দুর্দান্ত লুক কিন্তু তার ছিল না, ইভেন একটু ফ্যাটি ফ্যাটি লাগছে ওইখানেও। বাট এইখানে ও মাই গড, মাথাই নষ্ট, পুরা হলিউডের স্টার, পুরাই হলিউড স্টার ফিল দিচ্ছে। మిగలున్న శత్రువుల ముఖాలే కనపడతాయి। ও పొరపాటున కూడా నా కల్లోకి రావద్దు। ড্রাগন। నా డౌట్ ఏంటంటే జలీల్ సాబ్, ఈ మొక్క హెరాయిన్ కంటే ఎక్కువ ভাই సినిమాটোগ্রাফি জাস্ট విలన్స్ আউটস্ট্যান্ডিং, చేస్తుందని। ఈ కథలో అందరూ విలన్లే ఉన్నారు। আর অ্যাক্টিং তো ভাই মাথা নষ্ট অ্যাক্টিং করবে, এটা বোঝাই যেতেছে। విల్లన్ల ఘోరాలు ఎక్కువైనప్పుడు కథలోకి ఒక హీరోని దించాలని ఈసారి ఆ క్యారెక్టర్ మీదే సార్, మీరే అవ్వాలి। অনিল কাপুর এই লোকটা আর বুড়া হইল না, সেই আমি ছোট্টবেলা থেকে এরকমই দেখতেছি। বাপ সাজলে বাপের মতো লাগে, স্মার্ট বাপ সাজলেও হিরোর থেকে হিরোর বাপরেই তখন জোয়ান লাগে। হো আইটেম গানও আছে। আমার আসলেই অবাক লাগতেছে যে এই এক জুনিয়র এনটিআর কে কত ভাবে আসলে ক্যামেরার সামনে হাজির করা যায়। একটু আগেই বললাম যে একটা সময় তার স্বাস্থ্যের এতটাই অবনতি ঘটছিল, মানে ইভেন কেরিয়ার শুরুর দিকে সে ওইরকমই ছিল, অবনতি ঘটে না আসলে, তাকে দেখলেই হাসি পাইতো। ইভেন সে যদি তার ফিজিক লেভেল এই পর্যায়ে এসে চেঞ্জ না করতো তাহলে তার দিন ওখানেই শেষ হওয়ার কথা ছিল। একজন অ্যাক্টরকে আসলে কেমন হতে হয়, কতটা ডেডিকেশন সম্পন্ন হতে হয়, সেটা আমার মনে হয় যে জুনিয়র এনটিআর কে দেখলে আরো ভালোভাবে বোঝা যায়। বাংলাদেশের অ্যাক্টরদের, বিশেষ করে যারা নিজেদের ফিজিক নিয়ে সচেতন না, তাদের এই বলিউডের বা হলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কাছ থেকে আসলে এই দীক্ষাটা নেওয়া উচিত। ওকে, 11/6/2027 আসতেছে, ড্রাগন আসতেছে। এই সিনেমার ড্রাগন নাম হওয়ার পেছনের একটা কাহিনী আছে, সেটা আমি যতটুকু জানি যে ড্রাগন নামটা কিন্তু প্রশান্ত নীলের ঝুলিতে ছিল না। ড্রাগন নামটা ব্রহ্মাস্ত্র নামে একটা সিনেমা ছিল, ওই সিনেমার পরিচালকের ঝুলিতে ছিল। ওই পরিচালকের নামটা কি আমার খেয়াল আসতেছে না, তোমরা একটু কমেন্ট বক্সে জানাও। তোমরা এই সম্পর্কে কি জানো, একটু বিস্তারিত কেউ যদি কমেন্টে লিখতে পারো তাহলে লেখো। তো বন্ধুরা, জুনিয়র এনটিআর এর এরকম ধামাকাদার একটা পারফরমেন্স গ্লিমসের মধ্যেই আমরা দেখে ফেলবো। এক্সপ্রেশনের এরকম একটা দুর্দান্ত মাথা নষ্ট খেলা দেখতে পারবো। ইভেন প্রত্যেকটা ভিলেনকে খুব দুর্দান্ত ভাবে কিন্তু কস্টিউম বলি, মেকআপ বলি, দারুণ ভাবে প্রেজেন্ট করেছে প্রশান্ত নীল। সেই সাথে ডিওপি কে প্রশংসার সাগরে ভাসাতে হয়। এই ধরনের সিনেমাটোগ্রাফি
আসলে ইন্ডিয়ান সিনেমাকে ডে বাই ডে অন্য একটা লেভেলে নিয়ে সেট করে দিচ্ছে। পাশাপাশি একটু নেগেটিভ কথাও বলতে চাই, কিছু কিছু ইন্ডিয়ান সিনেমার পরিচালক এখনো মানদত্তা আমলকে ফলো করতেছে। হ্যাঁ, মানদত্তা আমলের সেই সিনেমা মেকিং এর যে ধারা সেটাকে ফলো করতেছে। সেটা বোঝা যায় পেড্ডির মতো ট্রেলার দেখলে পরে, পেড্ডি, রামচরণের পেড্ডি, সেটা নিয়েও কথা বলবো। তবে আমার কাছে বেশি ভালো লাগছে এটা, অনেক বেশি ভালো লাগছে এটা এই কারণে, এটা নিয়ে আগে কথা বললাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কমেন্ট বক্সের স্বাধীনতার জায়গায় কমেন্টে তোমরা জানাও কেমন লাগলো তোমাদের কাছে ড্রাগনের এই ঝলক।